কাল্লু মাস্তান ছবিটি পরিচালনা করেছেন লিজেন্ডার পরিচালক মোতালেব হোসেন। আর কাল্লু মাস্তান ছবিতে অভিনয় করেছেন অ্যাকশন কিং হিরো এবং রাফ অ্যান্ড টাক ফিরু জসিম এবং বিউটি কুইন এবং সুন্দরী মেয়ে শাবানা এবং লাস্যমেয়ী নায়িকা চম্পা এবং লাভার বয় এবং রোমান্টিক নায়ক মান্না, আহমেদ শরীফ, মাহবুব খান, নাসির খান, নাসিমা খান, দিলদার এবং আরও অনেকেই অভিনয় করেছেন কাল্লু মাস্তান ছবিতে। কাল্লু মাস্তান গল্পের শুরুতে দেখা যায় আহমেদ শরীফ বলে, শোন, আমি তোদের একটা কথা বলি, আমার নাম কিন্তু বাঘা খান, কারণ আমি যা চাই তাই পাই। তো তোদের তো বলেছিলাম যে মোশাররফ হাওলাদারের বাড়িটা দখল করার জন্য, তোরা কি পেরেছিস দখল করতে? কয় না, না বস, পারিনি। তো যা, আজকেই মোশাররফ হাওলাদারকে 2 লক্ষ টাকা দিয়ে জমিটা লিখে নিয়ে আসবি। আর যদি মোশাররফ হাওলাদার জমি লিখে দিতে না রাজি হয়, তখন তাকে দুনিয়া থেকে শেষ করে দিবি। আর তার সামনে যাকে পাবি তাকেও শেষ করে দিবি, কারণ ওই জমিটা আমার দরকার এবং ওই বাড়িটা আমার দরকার। তখন বাঘা খান বলে, শোন কসাইয়া, তোকে একটা কথা বলি, তোর নাম তো কসাইয়া, তোর কাজ কি? যদি আপোষে জমি দিতে রাজি না হয়, তাহলে তোর যে ছুরিটা আছে না, সেই ছুরি দিয়ে তুই মোশাররফ হাওলাদারকে জবাই করে ফেলবি। এই এটা হলো আমার আদেশ, কারণ আমি যা চাই তাই পাই। তখন কসাই বলে, বস, আপনি কোনো চিন্তাই করবেন না, আমি তো মোশাররফ হাওলাদারকে মেরেই ফেলবো যদি জমি লিখে না দেয়। আর যদি লিখে দেয় তাহলে এবারকার মতো ছেড়ে দেব। আর যদি পুলিশে কোনো ঝামেলা করে, তাহলে তারপর দেখা যাবে তাকে কি করা যায়। তখন কসাইয়া চলে যায় মোশাররফ হাওলাদারের বাড়িতে। তখন কসাইয়া বলে, এই মোশাররফ হাওলাদার, বেরিয়ে আয়। তখন তার স্ত্রী, পুত্র এবং কন্যা এবং মোশাররফ হাওলাদার বেরিয়ে আসে। তখন মোশাররফ হাওলাদার বলে, কী হয়েছে, আপনারা কে? আপনাদের তো চিনতে পারতেছি না। কসাই বলে, আমাকে চিনে না এই ঢাকা শহরে এমন কোনো লোক নেই। আমার নাম কসাইয়া, আর আমার কাজ হলো মানুষকে হত্যা করা এবং জব করা। কিন্তু আপনাকে আমি জব করব না যদি আপনি আমার কথা শুনেন। শুনেন, আমার বসের এই বাড়িটা পছন্দ হয়েছে, তাই আমার বস আপনাকে 2 লক্ষ টাকা পাঠিয়েছে। আপনি এই দলিলে সই করে দেন। আর যদি সই না করেন, তাহলে দেখছেন আমার হাতে কি, একটা লাঠি, আরেকটা কলম, আরেকটা দলিল, আরেকটা টাকার বান্ডিল, আরেকটা হলো পিস্তল। এখন কোনটা আপনি নেবেন? যদি কলমটা নিয়ে দলিলে সই করে দেন, তাহলে আপনি বেঁচে যাবেন। আর যদি টাকাটা নিয়ে যান, দলিলে সই না করেন, তাহলে আপনি মারা পড়বেন। আর যদি আপনি মনে করেন যে আমার এই তরোয়ালটা পছন্দ করেন, তাহলে আপনি মারা পড়বেন। এখন কোনটা করবেন করেন। তাহলে মোশাররফ হাওলাদার বলে, শোনেন, আমার জীবন থাকতে আমি এই জমি বিক্রি করব না এবং এই দলিলে সই করব না। কয়, তাহলে তো আপনাকে মরতে হবে, কারণ আপনাকে মরা ছাড়া তো আর আমি আপনার টিপসইটা নিতে পারবো না এবং আপনার দস্তখত নিতে পারবো না। কারণ আমি একটাই জানি যে আমার হাতে যখন ছুরি থাকবে, তখন কেউ আমার সামনে থেকে রেহাই পায় না। তো আপনিও রেহাই পাবেন না। তো একটা ভালো ভালো কথা বলি, শোনেন, আপনি এই দলিলটায় স্বাক্ষর করে দেন এবং এই 2 লক্ষ টাকা নিয়ে নেন, কারণ আমার বস দিয়েছে যা, তাই আপনি খুশি মনে নিয়ে নেন, কারণ বসের ইচ্ছা, বসে যা চায় তাই সে পায়। তখন মোশাররফ খান বলে, অর্থাৎ মোশাররফ হাওলাদার বলে, শুনেন, আপনারা যতই ভয় দেখান অথবা যতই কথা বলেন না কেন, কিন্তু আমি এই দলিলে স্বাক্ষর করব না। এই জমির দাম হলো 20 লক্ষ টাকা, আপনি মাত্র আমাকে 2 লক্ষ টাকা দিচ্ছেন। তখন কসাই বলে, এটাই তো বেশি, কারণ 2 লক্ষ টাকা না দিয়েও তো আমি লিখে দিতে পারতাম। তখন মোশাররফ হাওলাদার বলে, কারণ আমি লিখে দেবো না। লিখে দিবেন না? তখন মোশাররফ হাওলাদারের স্ত্রী এবং পুত্র এবং কন্যার সামনে কসাইয়া মোশাররফ হাওলাদারকে ধরে তাকে ছুরি আঘাত করে এবং ছুরি আঘাত করে তার টিপসই নিয়ে নেয়। তখন কসাই বলে, শোন, তার স্ত্রী এবং তার পুত্র কন্যাকে এখনই মেরে ফেল। তখন তারা সেই মুহূর্তে সেখানে থেকে পালিয়ে যায়। পালিয়ে যায়, তখন আর তাদের ধরতে পারে না। তখন কসাই বলে, যা শালা, তুই জমিও লিখে দিলি না, আবার তোর স্ত্রী পুত্রকে তুই আর দেখতে পারলি না। যদি আপোষে আপোষে জমিটা লিখে দিতি, তাহলে তুই বেঁচে যেতি এবং তোর পুত্র সন্তানদের নিয়ে তুই সংসার করতে পারতি, কিন্তু এখন তুই উপরে চলে গেলি। যা, তোর টিপসইটা নিয়ে নি। তখন মৃত ব্যক্তির কাছে সেই টিপসই নিয়ে একটা জাল সই দিয়ে সে দলিলটা নিয়ে চলে যায়
বাঘা খানের কাছে। তখন বাঘা খানকে বলে, বস আমার নাম কসাইয়া। সে আপোষে আপোষে দিতে চায় নেই টিপসই, কিন্তু আমি তাকে হত্যা করে তার টিপসই নিয়ে এসেছি, এই দেখেন ঠিক আছে? তখন বাঘা খান বলে, সুন্দর হয়েছে। তো টাকা? কয় বস আমি টাকাও নিয়ে এসেছি। যা, এই টাকা আমার লাগবে না, তোরা আগে আনন্দ ফুর্তি কর। তখন দেখা যায় মোশাররফ হলাদারের স্ত্রী নাসিমা খান এবং তার ছেলে কালু এবং মেয়ে ঝর্ণা, তারা এক পর্যায়ে একটি দৌড়তে দৌড়তে দেখা যায় হোঁচট খেয়ে পড়ে যায় কালুর মা এবং কালুর বোন। তো কালুর মা আর বোন যখন হোঁচট খেয়ে পড়ে যায়, যখন কালু তাদেরকে ধরার চেষ্টা করতে আসে, তখন দেখা যায় পিছনে গুন্ডারা তাড়া করছে। তখন কালু সেখান থেকে পালিয়ে যায়। এদিকে বাঘাখানার লোকেরা বলে, বস একটা সর্বনাশ হয়ে গেছে। মোশাররফ হলাদারের পুত্র এবং কন্যা এবং ছেলেকে তো হত্যা করতে পারলাম না, তারা যে কোথায় পালিয়ে গেছে খুঁজেও পেলাম না। তখন বাঘাখান বলে, এটা কি করলি? তারা যদি বড় হয়ে এবং দেখা যায় কসাইকে চিনে ফেলে, তাহলে তো আমাকে ধরে ফেলবে। তো আমার তো আর বাঁচার উপায় থাকবে না, কারণ কসাইকে তো চিনে ফেলেছে, তার ছেলে এবং তার স্ত্রী এবং তার কন্যা। তো এক কাজ কর, কসাইকে শেষ করে দে। তখন বাঘাখানের লোকেরা বলে, বস এটা কি করা ঠিক হবে? পরেরটা পরে দেখা যাবে, এখন কসাইকে আপনি যান অথবা প্রাণ ভিক্ষা দেন। এবারকার মতন আমরা দেখি কিছু করা যায় কিনা, আমরা খুঁজে দেখি তাদেরকে খুঁজে পাই কিনা। তখন এক ড্রাইভার, মানে সে কাঠ গাড়ি করে নিয়ে যায়, সে দেখে যে একটি মেয়ে এবং একটি মহিলা পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। তখন ড্রাইভার গিয়ে সেই মহিলা এবং কন্যাকে সে গাড়িতে করে তার নিজ বাড়িতে নিয়ে আসে। তখন অনেক চিকিৎসা করার পর নাসিমা খান এবং তার মেয়ের জ্ঞান ফিরে আসে। তো নাসিমা খান বলে, আমি এখানে কেন? তখন ড্রাইভার বলে, আপা আপনি একটি জঙ্গলে পড়েছিলেন আর আপনার মেয়ে তার পাশে ছিল, কিন্তু আমি আর কাউকে খুঁজে পাইনি। তো নাসিমা খান বলে, আমার ছেলে কোথায়? আমার ছেলেকে তো আমি আমার সাথে পালাচ্ছিলাম নিয়ে, তা আমার ছেলে কোথায়? ড্রাইভার বলে, আপা আমি আপনার ছেলেকে খুঁজে পাইনি। তখন নাসিমা বলে, চিৎকার দিয়ে বলে, কয় না, আমার ছেলেকে আমি খুঁজে বের করতে হবে, কারণ আমার ছেলেকে যদি না পাই তাহলে আমার স্বামীর হত্যার বদলা কে নেবে, আমার স্বামীর খুনের বদলা কে নেবে, আমাদের বাড়ি কে দখল করবে? আমাদের বাড়ি তো জবরদখল করে কসাইয়া নিয়ে গেছে, আমার সামনে আমার স্বামীকে হত্যা করেছে। তখন নাসিমা খান বলে, ভাই তুমি একটু খুঁজে দেখো না, ওই আশেপাশে হয়তো বা আমার ছেলে অজ্ঞান অবস্থায় পড়ে আছে, আমি সেখানে যাব, আমাকে নিয়ে চলো। তখন ড্রাইভার বলে, না আপনাকে সেখানে যাওয়া নিরাপদ হবে না, কারণ আপনি যদি যান তাহলে ওই কসাইয়ের লোকেরা আপনাকেও মেরে ফেলবে, কারণ আপনাকে তারা খুঁজতেছে। আমি দেখছি কিছু গুন্ডারা আপনাদের খুঁজে বেড়াচ্ছে, সেই ফাঁকে আপনাদের আমি গাড়িতে করে নিয়ে এসেছি, আমাকে চিনতে পারেনি। তো এক কাজ করি, আমি সেই জঙ্গলে যাই, সেই জঙ্গলে গিয়ে খুঁজে বেড়াই যে আপনার ছেলেকে পাই কিনা। আর যদি আপনাকে ছেলেকে পাই তাহলে অবশ্যই আমি আপনার ছেলেকে নিয়ে আসব। আর যদি না পাই তাহলে একদিন না একদিন আপনার ছেলে আপনার ভাগ্যে যদি থাকে তাহলে আপনার ছেলে আপনার কাছে আপনার বুকে ফেরত আসবে। আপনি এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করবেন না। আপনার মেয়ে তো আপনার কাছে আছে, আপনার মেয়েকে নিয়ে আপনি থাকেন, আমি দেখতেছি আপনার ছেলেকে খুঁজে পাই কিনা। তো ড্রাইভার সেখান থেকে চলে গিয়ে জঙ্গলে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু পায় না। তো ড্রাইভারকে দেখে বাঁকা কান করে বলে, এই ড্রাইভার তুমি কাকে খুঁজতেছ? তখন ড্রাইভার বলে, আমি কাকে খুঁজবো, আমি এখান থেকে কাঠ কেটে নিয়ে গিয়ে গাড়ি দিয়ে বাজারে বিক্রি করি এবং কিছু মাসওয়ারা সরকারকে আমার দিতে হয়, কারণ আমি তো চুরি করে নিই না। ফরেস্ট অফিসার আছে, তাকে কিছু টাকা দিয়ে আমি এখান থেকে এক ট্রাক করে কাঠ নিয়ে যাই। ও আচ্ছা। তখন বাঁকাখান লোকরা বলে, আচ্ছা তোমরা কি দেখেছো যে কোনো মেয়ে ছেলে আর কোনো একটি মহিলা যে অজ্ঞান অবস্থায় পড়ে আছে? তখন ড্রাইভার বলে, না আমি তো দেখিনি, আর দেখলো তো আমি বলতাম। তো তখন সেখান থেকে ড্রাইভার চলে বাড়িতে এসে বলে, নাসিমা বলে, আপা আমি অনেক খুঁজেছিলাম কিন্তু পাই নাই, কিন্তু ওইখানে যাওয়া আপনাদের নিরাপদ হবে না, কারণ তারা এখনও খুঁজতেছে আপনাদেরকে হত্যা করার জন্য। তখন এভাবে কেটে যায় আরও 15 থেকে 16টি বছর। তারপর কালু মিয়া এক বস্তিতে এসে সে সেখানে বড় হয়, কারণ বস্তিতে একদিন কিছু রংবাজ তাড়া করে বস্তি দখল করার জন্য, অর্থাৎ বাঁকাখানের লোকেরই কসাইয়ে আবার আসে। কসাইয়ে আসার পর কসাইয়ে বলে, এই বস্তি খালি কর।
কারণ এই বস্তি যদি খালি না করিস তাহলে আমার বস এখানে 5 স্টার হোটেল বানাতে পারবে না, সোনারগাঁ হোটেল বানাতে পারবে না। এই বস্তি খালি করে তোরা এখনই চলে যা। তখন সে বস্তিতে থাকে এক নিরীহ এবং সুন্দরী মেয়ে শাবানা। শাবানা গিয়ে বলে, না, এই বস্তি খালি করব না, কারণ আমাদের প্রাণ থাকতে আমরা এই বস্তি খালি করব না। তো সেখানে কালো মিয়া অর্থাৎ জসিম তখন সেখানে থাকে না। কালো মিয়া যায় কাজ খোঁজার জন্য, কারণ সে কাজ করতে ভালো লাগে এবং সে কাজ খোঁজার জন্য যায়। তো এদিকে কসাই বলে, শোন, তোর নাম কি জানি না। তখন শাবানা বলে, আমার নাম শাবানা। শোন, ভালো ভালো তুই এখান থেকে চলে যা, আর যদি তুই সামনে আসিস তাহলে এই বোলডোজার দিয়ে তোকে একেবারে হত্যা করে ফেলবো। তখন শাবানা বলে, তুই তো কাপুরুষ, তুই তো হিজড়া, তুই একটি সামান্য মেয়েকে তুই বোলডোজার দিয়ে শেষ করে ফেলবি, আর আমরা হাজার হাজার জনগণ কী করব, তোকে ছেড়ে দেব? তখন কসাইয়া গিয়া শাবানাকে ইজ্জত নষ্ট করার চেষ্টা করে, আর সেই মুহূর্তেই কালো মিয়া চলে আসে। কালো মিয়া এসে কসাইকে মারা শুরু করে দেয়। মারতে মারতে এক পর্যায়ে কালো মিয়ার স্মৃতিশক্তিটা অন্যরকমভাবে টের পায় যে, আরে একে তো আমি চিনি, হ্যাঁ, এই তো আমার বাপকে মেরেছিল। তখন যখনই কালো মিয়া অর্থাৎ জসিম তাকে একবারে মারার জন্য দৌড়াতে থাকে, তখন সেখান থেকেই কসাইয়া পালিয়ে যায়। তখন কালো মিয়ার প্রশংসা সবাই করতে থাকে। সবাই জানে কালো মিয়া শান্ত এবং সভ্য, কিন্তু এখন সে হিংস্র কীভাবে হলো, এখন কে সাহসী কীভাবে হলো। তখন কালো মিয়া বলে, আমি সাহসী হয়েছি কারণ এই বস্তিদের আমাকে বাঁচাতে হবে, বস্তির লোকদের আমাকে বাঁচাতে হবে, কারণ এই বস্তিতে আমি থাকি। কারণ আমি যদি সহজ সরল থেকে যাই তাহলে বস্তির মানুষ অসহায় হয়ে পড়বে। শাবানা বলে, সাবাস, আমি চেয়েছিলাম যে তুই একদিন না একদিন সাহসী হ, আর তুই সাহসী হয়েছিস, তুই আমার জীবন বাঁচিয়েছিস, বস্তি থেকে বাঁচিয়েছিস, এই জন্য তোকে ধন্যবাদ। তো এক পর্যায়ে শাবানা জসিমের দেখা যায় তাদের ওই অনেক আগে থেকে তাদের চেনা জানা এবং একই বস্তিতে থাকে। তখন দুজনের প্রেম ভালোবাসা হয়ে যায়। তো শাবানা জসিমকে ভালোবাসে, জসিমও শাবানাকে ভালোবাসে। কিন্তু এদিকে বাঘা খান বলে, কিরে, তোরা বস্ত্র দখল করতে পারিস নাই? তখন কসাই বলে, না বস, পারি নেই। কয়, কেন পারিস নেই? কয়, তখন কসাই বলে, বস, কাল্লু মাস্তান নামে একটি লোক বস্তিতে বসবাস করতেছে, সে নাকি কাল্লু মাস্তান। তখন বাঘা খান বলে, আমি তো কাল্লু মাস্তান বলে কোনো নাম শুনিনি। তখন কসাই বলে, আমার মনে হয় তার নাম নাকি কালু। এখন বস্তির লোকেরা বলে, কাল্লু মাস্তান, কাল্লু মাস্তান। কয়, কাল্লু মাস্তান? কাল্লু মাস্তান আবার কি? কয়, নতুন আমদানি হয়েছে নাকি? তখন কসাই বলে, বস, আমার মনে হয় নতুন আমদানি হয়েছে। কয়, কাল্লু মাস্তানকে আমার দরকার। তোদের মতন উত্তরদের যখন মেরে তাড়িয়ে দিয়েছে, তো আমার মনে হয় কাল্লু মাস্তান অনেক সাহসী এবং শক্তিশালী, সে যদি আমাদের দলে থাকে তাহলে আমাদের দল আরও শক্তি এবং মজবুত হবে। কারণ কাল্লু মাস্তানকে যেভাবে হোক ধরে নিয়ে আসে। কাল্লু মাস্তান দুর্বলতা কোথায় বলতে পারিস? তারা বাপ মা আছে? তখন কসাই বলে, না বস, আমি তো সেটা জানি না, কিন্তু খোঁজখবর নিয়ে দেখতে পারি যে আসলে কাল্লু মাস্তানের পরিচয়টা কী। তখন কাল্লু মাস্তান একদিন দেখা যায় একটি গান গাচ্ছে মদের বোতল হাতে নিয়ে। তখন সেই মুহূর্তে একজন গিয়ে কাল্লু মাস্তানকে গিয়ে বলে, শোনো, তুমি তো মাস্তান ছিলে না, তুমি এখন মাস্তান হলে কীভাবে? কয়, শোনেন, আমার পূর্ব ইতিহাস শোনেন। আমার সামনে আমার বাপ মাকে হত্যা করেছিল, কারণ আমার মাকে হত্যা করতে পারে নাই, কিন্তু আমার বাপকে আমাদের বাড়ি জবরদখল করে আমার বাপকে হত্যা করে পালিয়ে গিয়েছিল। তার নাম কসাইয়া, তাকে আমি খুঁজতেছি, কিন্তু ওই দিন তাকে আমি পেয়েছিলাম। তো ললিতটি বলে, শোনো, আমি তোমাকে একটা কথা বলি, তোমাকে কেনার জন্য এই শহরের বাঘা খান তোমাকে খুঁজবে এবং তোমাকে তার দলে নিয়ে যাবে। তুমি যদি তার দলে একবার ঢুকে যেতে পারো, হ্যাঁ, তাহলে তুমি তোমার বাপের খুনিকে খুঁজে বের করতে তোমার দেরি হবে না। তখন কালু মাস্তান বলে, তাই নাকি? আচ্ছা, আমি যে মাস্তান হয়েছি সেই মাস্তান পদবিটা কে দিল? তখন শাবানা পিছন থেকে বলে, শোন, তুই মাস্তান না, তুই হলি গরিবের বন্ধু, জনদরদি, তুই গরিবের একমাত্র ভাই। তোকে মাস্তার নামটা আমরাই দিয়েছি, কারণ তোর মাস্তার নামটা যদি শোনে তাহলে আর কখনোই বাঘা খান অথবা কসাইয়ের লোকেরা এই বস্তি দখল করতে আসবে না, তাই আমরা সবাই মিলে তোর মাস্তার নামটা প্রকাশ করেছি। তখন জসিম বলে, কেন তোরা আমারকে মাস্তার নামটা তুই আমার নামের সাথে যোগ করলি? এখন তো আমাকে সবাই মাস্তান বলে ডাকে, আমার তো খারাপ লাগে। কয়, না। তখন শাবানা বলে, তুই গরিবের মাস্তান না, এবং
দুঃখীদের মাস্তান না, তুই হলো জালিমবাজ জুলুমদের মাস্তান। কারণ যারাই জুলুম করে, অন্যায় অত্যাচার করে, তাদের মাস্তান তুই। কারণ আজ থেকে আমাদের হলি তুই আপন বন্ধু, ভাই, এবং গরিবের বন্ধু, গরিবের ভাই, আর জালিমের দুশ্মন এবং জালিমের জন্য মাস্তান। তো সেই মুহূর্তে জসিম চলে যায় বস্তিতে। বস্তি থেকে দেখে যে একটি লোক অসহায়ভাবে সে পড়ে আছে, তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। তখন তার মেয়ে, তার মেয়ে এসে বলে, আচ্ছা ভাইয়া, আমার বাপকে তো বাঁচাতে হবে, আমার বাপ যে অনেক অসুস্থ, তার অনেক টাকা লাগবে, তো টাকা তো আমাদের কাছে নেই। তখন জসিম বলে, কোনো চিন্তা করো না। তো সেই মুহূর্তেই বাগাখানার লোক এসে বলে, আচ্ছা কাল্লু মিয়া, অর্থাৎ কাল্লু মাস্তান, তোমার তো অনেক টাকা লাগবে, আমি জানি তোমার বসতে এক নিরীহ লোকের অসুস্থ এবং টাকা প্রয়োজন। তো তুমি যদি আমাদের দলে যোগদান করো এবং আমার বসের সাথে যদি তুমি দেখা করো, তাহলে তোমাকে বস অনেক টাকা দেবে, সেই টাকা দিয়ে তুমি এই নিরীহ লোকের চিকিৎসা করতে পারবে। তখন জসিম অর্থাৎ কাল্লু বলে, ঠিক আছে আমি যাব, তাহলে এখনই চলো। তখন জসিম চলে যায় সেই আহমেদ শরীফ অর্থাৎ বাগাখানার রাস্তায়। তখন জসিম গিয়ে বলে, আচ্ছা বস, আপনারা কি বস, তা আপনার সামনে এগুলি কি, কতগুলো কুকুর, তারা কি পারে না আপনার হয়ে কাজ করে দিতে? তখন আহমেদ শরীফ বাগাখানা বলে, কয় না, এরা তো পারে না, এরা শুধু টাকা নিতে পারে, আলু উঠাতে পারে, ওরা কিছুই পারে না, তোমার মতো লোক দরকার। আচ্ছা তোমার প্রথম কাজটা কি জানো? এই মালগুলো তুমি দক্ষিণ পাড়ার কাঠুরিয়া গ্রামের এক জঙ্গলে সেখানে পৌঁছে দেবে, এই হলো তোমার প্রথম কাজ। আর যদি এই সফলতা তুমি দেখাতে পারো, তাহলে তোমাকে আমি 2 লক্ষ টাকা দেবো, এই 2 লক্ষ টাকা নিয়েই তুমি ওই নিরীহ লোকের চিকিৎসা করবে, এটাই প্রথম কাজ তোমার। তখন জসিম বলে, ঠিক আছে দেন। সে মাল নিয়ে চলে যায়, মাল নিয়ে সেই জায়গা মতন গিয়ে মাল দিয়ে আবার ফেরত আসে, সে বলে, বস এই যে আমি মাল দিয়ে এসেছি। তখন সেই 2 লক্ষ টাকা নিয়ে জসিম তার সে বস্তির লোকের চিকিৎসা করে। তখন সাবানা খুশি হয়ে জসিমকে জড়িয়ে ধরে, তোর মতো কাল্লু মাস্তানা দরকার আছে, তুই কাল্লু মাস্তান না, তুই হলো আমাদের মনের মানুষ। তখন একটা গান চলে এসে, গান শেষে সাবানা জসিমকে বলে, তুই মাস্তানি করবি, বড় লোকদের লুট করে তুই গরিবদের উপকার করবি, এটাই হলো তোর কাজ। এদিকে চম্পা বড় হয়ে যায়, জন্না অর্থাৎ চম্পা বড় হয়ে এসে দৌড়তে থাকে, তার পিছনে কিছু গুন্ডারা তাড়া করে। আর এমন সময় মান্না এসে হাজির হয়। মান্না বলে, এ শোন, তোরা কে, তোরা একটি মেয়েকে তোরা এইভাবে কুকুরের মতো তাড়া করছিস, তোরা তো কুকুরের চেয়েও খারাপ, কারণ একটি মেয়ের জন্য তোরা 5-6 জন লোক তাড়া করেছিস, তোদের সাহস তো কম নেই। তো গুন্ডারা বলে, এই বেটা তুই কে? আমি মান্না, এখনও সময় আছে, তোরা এখান থেকে চলে যা, আর না হলে কিন্তু তোদের এক একটারে মেরে হাড় গুড় ভেঙে ফেলবো। তো গুন্ডারা বলে, হাড় গুড় গেড়ে ফেলবে। তো সে সেখানে শুরু হয়ে যায় একটা অ্যাকশানের পরে দেখা যায় মান্না জন্নাকে গিয়ে বলে, অর্থাৎ চম্পাকে বলে, আচ্ছা আপনার কোথায় যাওয়ার কথা ছিল? তখন চম্পা বলে, আমার একটা কাজের খুব দরকার, আমার মা অসুস্থ, তো আমি কাজ খোঁজার জন্য বেরোচ্ছিলাম, আর এমন সময় গুন্ডারা তাড়া করছে। তোর মান্না বলে, ঠিক আছে, আপনার কাজ খোঁজার কোনো সমস্যা হবে না, আপনার কেমন কাজ হলে ভালো হয়? তখন চম্পা বলে, যে কোনো কাজ, আমি যে কোনো কাজ কই ভালোবাসি এবং যে কোনো কাজ হলেই ভালো হয়। তোর মান্না বলে, ঠিক আছে, আমার অফিসে আপনাকে একটা কাজ দেবো। তোর মান্না নিয়ে চলে যায় জন্নাত চম্পাকে তার অফিসে একটা ছোটো করে চাকরি দেয়। তো চাকরি দেওয়ার পর থেকে তাদের দেখাশোনা হওয়ার পর তাদের প্রেম ভালোবাসা হয়ে যায়। তখন মান্না একদিন বলে, আমি তোমার মাকে দেখতে যাব। তখন নাসিমা খানকে দেখতে এসে মান্না বলে, আপনার তো অনেক অসুখ, আপনার তো চিকিৎসার দরকার। তখন মান্না গিয়ে দেখা যায় নাসিমা খানকে হাসপাতালে ভর্তি করে। তো এদিকে জসিম একদিন পালিয়ে পুলিশের তাড়া খেয়ে সে পালাতে থাকে, সে হাসপাতালে চলে যায়। তো হাসপাতালে গিয়ে জসিম একদিন পালিয়ে থাকে, আর সেই মুহূর্তে পুলিশ তাকে ধরার জন্য দৌড়াতে থাকে। তো জসিম গিয়ে তার মা নাসিমা খানের বেডের নিচে সে পালিয়ে থাকে। তো পুলিশ গিয়ে বলে নাসিমা খানকে, আচ্ছা আপনি কি দেখেছেন যে একটা লোক পালিয়ে আসতে? তো নাসিমা খান বলে, না আমি তো দেখিনি। তো নাসিমা খান মিথ্যে কথা বলে। নাসিমা খান বলে, আমি দেখছি একটি লোক আসতে দৌড়াতে, তো এইখান দিয়ে চলে গেছে। তো পুলিশ সেখানে চলে যায়, দৌড়াতে থাকে। তো জসিম তখন নাসিমা খানকে দেখে চিনিয়ে ফেলে। তো জসিম বলে, মা তোমাকে কতই না খুঁজেছি আমি, তুমি চিনতে পারছো মা, আমি কালু। তখন নাসিমা খান বলে, তুই কালু মানে, তুই কালু? কোন কালু? আমি তোমার ছেলে কালু। তুমি কি আমার চিনতে পারছো? আমার বাপকে যে আমার সামনে, তোমার সামনে যে
ওই কষায় মেরে ফেলেছিল। আমি কষায়কে এখনও খুঁজে বেড়াচ্ছি। যাক, তোমাকে যখন পেয়েছি তা আমার এখন আর কোনো সমস্যা হবে না। তো সেই মুহূর্তেই ডাক্তার চলে আসে। ডাক্তার বলে, শোনেন, আপনার 2 ব্যাগ রক্তের প্রয়োজন। আপনার রক্ত হলো ও নেগেটিভ। আর যদি রক্ত দিতে না পারেন তাহলে আমরা আপনাকে চিকিৎসা করতে পারবো না। সেই মুহূর্তেই মান্না চলে আসে। মান্না বলে, আপনাকে তো চিনতে পারলাম না। তখন নাসিক মানু বলে, এ আমার হারিয়ে যাওয়া সন্তান। তখন মান্না বলে, ও থাক, ঠিক আছে ভাই। তো এখন আপনি যখন এসেছেন আমার চিন্তাটা কিছু মুক্ত হলো। তো আপনি আপনার মার সেবা করতে পারবেন। তো জসিম বলে, অবশ্যই, আপনাকে ধন্যবাদ। তো সেই মুহূর্তে চম্পা চলে আসে। তখন নাসির খান বলে, মা, এই তোর আপন ভাই, বড় ভাই কালু। তো জসিম চম্পাকে জড়িয়ে ধরে। তখন মান্না বলে, শোনেন জসিম ভাই, অর্থাৎ কালু ভাই, আপনার মায়ের অর্থাৎ আমার মায়ের খুব অসুখ, তো তার 2 ব্যাগ রক্তের প্রয়োজন। তো জসিম বলে, আমি রক্ত দেবো। তো জসিম রক্ত দিয়ে তার মাকে সুস্থ করে নিয়ে সেই তাদের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে সে বাজার হাট করে তখন চম্পাকে বলে, তোর আর কাজকর্ম দরকার নেই, তুই মাস সেবা যত্ন করবি আর দেখাশোনা করবি। আর এদিকে আমি আমার বাপকে যারা খুন করেছে, হত্যা করেছে, তাদেরকে খুঁজে বেড়াবো। তাদেরকে খুঁজে বের করে আমি কঠোর থেকে কঠোর শাস্তি দেবো। কারণ আমার একটি ইচ্ছা যে আমার বাপকে যারা হত্যা করেছে এবং আমাদের বাড়ি যারা দখল করে নিয়েছে তাদেরকে খুঁজে বের করব। তখন নাসিমান বলে, যা, আমি তোকে বললাম তোর বাপের হত্যাকে যারা করেছে তাদেরকে খুঁজে বের করে হত্যা করে তাদের প্রতিশোধ নেবে। চম্পা বলে, ভাইয়া আমিও যাব। কয়, না, তোর যাওয়ার দরকার নেই। তখন জসিম চলে যায় আবারও বাঘা খানের কাছে। তখন বাঘা খানকে জসিম গিয়ে বলে, অর্থাৎ কাল্লু মেঘে বলে, আমি তো মাস্তান, পেপারে আমার নাম ছড়িয়েছে যে আমি কাল্লু মাস্তান, নতুন করে মাস্তান এসেছে, আমাকে ধরার জন্য পুলিশ হন্য হন্য করে খুঁজতেছে। তো এখন আমি কি করতে পারি? তখন বাঘা খান বলে, শোনো কাল্লু, তুমি তো মাস্তান, তোমার নামে ওয়ারেন্ট বেরিয়েছে, যে কোনো সময় তোমাকে ধরে গ্রেপ্তার করে তোমাকে থানায় নিয়ে যাবে। এখন তুমি একটা কাজ করো, তোমার মুখোশটা পরিবর্তন করে ফেলো এবং দাড়ি লাগিয়ে এবং আলগা একটা দাড়ি লাগিয়ে তুমি মুখোশটা পরিবর্তন করে তুমি কাজ করতে শুরু করো। আর এদিকে আমি দেখতেছি কী করা যায়। তো জসিম তখন কাল্লু মিয়া থেকে দাড়ি লাগিয়ে এসে মাস্তান টাইটেল পুরোপুরি হয়ে যায়। সারা বাংলায় কাল্লুকে ধরার জন্য ঘোষণা করা হয় যে কাল্লু মিয়াকে ধরে দিতে পারলে তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। তো কাল্লু মিয়া একদিন, অর্থাৎ কাল্লু মাস্তান, সে যাচ্ছে মানে রাতের বেলা, আর এমনি দেখে যে কষাইয়া এক আস্তানা থেকে বের হয়ে একটি মেয়ে নিয়ে দৌড়াচ্ছে তাকে ইজ্জত নষ্ট করার জন্য। আর জসিম অর্থাৎ কাল্লু মেয়ে সেখানে গিয়ে হাজির হয়, মেয়েটি উদ্ধার করে। আর জসিম চিলে ফেলে কষাইয়াকে। তখন কষাইকে মারতে থাকে ইচ্ছা মতো। মারার পরে বলে, তখন কাল্লু মিয়া অথবা কাল্লু মাস্তান বলে, শোন, তুই বল, তুই কেন আমার বাপকে 16 বছর আগে হত্যা করেছিলি, আমাদের জমিটা দখল করে নিয়েছিলি, কার হুকুমে, কার নির্দেশে, তুই বল। আর যদি তুই যা বলিস তোকে আমি এখনই মেরে ফেলবো। তখন মারতে মারতে কষাইকে ইচ্ছার করে মারতে থাকে। তখন কষাই এক পর্যায়ে বলে, আমি যে কাজটা করেছি সেটা আমার বসের জন্য করেছি। আমার বস বলেছিল, হ্যাঁ, তোর মাকে অর্থাৎ তোর বাপকে এবং তোকে হত্যা করে তোদের জমি দখল করার জন্য আমি তাই করেছিলাম। আর সেই বসটা হলো তুই, যার হয়ে কাজ করিস, বাঘা খান, সে হলো আসল বস। তখন জসিম বলে, ও তাই নাকি, তাহলে তোকে আজকে মেরে ফেলি। তখন জসিম কষাইকে সে ছুরির আঘাতে কষাইকে মেরে ফেলে। তখন জসিম গিয়ে তার মাকে বলে, মা, তুমি জানো? তখন নাসিমা খান বলে, কি না, আমি তো জানি না। কয়, আমি শুধুমাত্র আমার বাপকে যায় ছুরি আঘাতে হত্যা করেছিল তাকে আমি মেরে ফেলেছি, এই যে দেখো তার রক্তমাখা জামা কাপড়। তখন নাসিম বলে, সাবাস। কয়, আসল খুনি এখনও লুকিয়ে আছে, তাকে হত্যা না করা পর্যন্ত আমার নিস্তার হবে না মা। এই খবরটা আবার বাঘা খান শুনে যায় এবং জানতে পারে যে কাল্লু মাস্তান কষাইকে মেরে ফেলেছে এবং সে জানতে পেরেছে যে কাল্লু মিয়া হলো মোশাররফ হাওলাদারের একমাত্র ছেলে। তখন কাল্লু মিয়া একদিন তার দলফলকে বলে, শোন, ঘুড়ি যখন আকাশে উড়ে তখন নাটাই দিয়ে যখন সুতা পেঁচাতে থাকে তখন ঘুড়ি কিন্তু আস্তে আস্তে তার নাগালে আসে। তা কাজ কর, তুই বস্তির একটা মেয়ে আছে না, সাবানা, তাকে ধরে নিয়ে আস। আর কাল্লু মাস্তানের যে বোন এবং মা থাকে আরেক বস্তিতে, তাদেরকে ধরে নিয়ে আমার পাহাড় এলাকায় বাগান বাড়িতে নিয়ে আস। তখন তার কথা মতন কাল্লু মাস্তানের
মা ও বোন এবং তার প্রেমিকা শাবানাকে বাগাখানার লোকেরা ধরে নিয়ে আসে বাগানবাড়ি পাহাড় এলাকায়, সেখানে বন্দি করে রাখে। তখন জসিম অর্থাৎ কাল্লু মাস্তান বাগাখানার কাছে গিয়ে বলে, বস, আমার মা ও বোনকে অথবা আর আমার প্রেমিকাকে কে জানি কারা জানি ধরে নিয়ে গেছে। তখন বাঘা খান বলে, কেউ ধরে নিয়ে যায়নি, আমি ধরে নিয়ে এসেছি কাল্লু মাস্তান ওরফে মোশাররফ হাওলাদারের একমাত্র পুত্র। তখন কাল্লু মাস্তান বলে, আপনি মোশাররফ হাওলাদারকে চিনেন? তখন বাঘা খান বলে, হ, চিনি, কারণ মোশাররফ হাওলাদারকে আমি খুন করেছিলাম এবং আমার নির্দেশেই কসাইয়া খুন করেছিল। কারণ কসাইকে বলেছিলাম যে ওই জমিটা আমার দরকার, ওইখানে আমি একটা হোটেল তৈরি করব, আর হোটেলে ছেলেমেয়েরা নাচবে, মদ খাবে, গাঁজা খাবে, হিরোইন খাবে আর ফেন্সিডিল খাবে, আর সেটাই তৈরি করেছিলাম। কিন্তু তুই যে এখনও বেঁচে আসিস এবং তুই আমার হয়ে কাজ করতেছিস এবং তুই যে মোশাররফ হাওলাদারের একমাত্র ছেলে, তুই যে আমাকে খুঁজে বেড়াচ্ছিস, সেটা তো আমার জানা ছিল না। কিন্তু আমি জেনেছি অনেকক্ষণ পরে, কারণ তুই যেদিন কসাইয়াকে হত্যা করেছিস এবং কসাইয়ের কাছ থেকে সব কিছু জেনে ফেলেছিস, তখন আমি বুঝতে পেরেছি যে তুই আমাকে খুঁজতেছিস। তখন কাল্লু মাস্তান বলে, আমি মাস্তান হয়েছি তোর জন্য, আমাদেরও ছোট্ট একটা সংসার ছিল, সেই সংসারটা ধ্বংস করেছিস তুই। আর আমি কাল্লু থেকে হয়েছি কাল্লু মাস্তান। আমি কালু ছিলাম, আমি হয়েছিলাম কাল্লু মাস্তান। শোন, আমি সামনে মাস্তানটা লাগিয়েছিলাম একমাত্র তোর কারণে। তোর কারণে আমার মা বাপের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছিলাম, আমার ছোট বোন আদর স্নেহ আমি করতে পারিনি এবং তারা অনাদরে অবহেলায় দাদা মানুষ হয়েছে। আজ তোকে আমি মেরে আমি সেই প্রতিশোধ নেব। তখন বাঘাখান বলে, তুই আমাকে মারবি? তুই যদি আমাকে মেরে ফেলিস তাহলে তোর বোন, তোর মা, তোর প্রেমিকার সন্ধান কোথায় পাবি? পাবি না তো। তখন কাল্লু মাস্তান বলে, তোকে মেরে ফেলবো। তখন মারার জন্য যায়, সেই মুহূর্তে একটা দেখা যায় জালে আটকা পড়ে যায় কাল্লু মাস্তান। তখন কাল্লু মাস্তান বলে, তুই আমাকে জালিয়ে আটকে রেখে মারবি? কয় না, তোদের সবাইকে মারবো। তখন কাল্লু মাস্তানকে তার বাপ, তার পালিত বাপ যে ড্রাইভার, তার সামনে নিয়ে যায় এবং তার মার সামনে এবং চম্পার সামনে এবং সাবানার সামনে নিয়ে যায়। তখন সাবানা এবং চম্পা এবং তার নাসিমা খানকে মারতে থাকে চাবুক দিয়ে বাঘা খান। বাঘা খান বলে, শোন, তোরা এক এক করে এখন মরবি, কারণ তোরা যদি না মরিস তাহলে আমি তো আর বাঁচব না। তখন কালু মাস্তান বলে, আমি যদি একবার ছাড়া পাই এখান থেকে, তুই আর রেহাই পাবি না। তখন সেই মুহূর্তে দেখা যায় মান্না ছুটে আসে সেখানে। মান্না গিয়ে জসিমকে একটি গুলি করে। গুলি করার পর তখন মান্না বলে, বস, ওকে মেরে ফেলেছি, ও মরে গেছে, কিন্তু জসিম মারা যায়নি। তখন বাঘা খান বলে, এই, ওকে জাল থেকে নিয়ে নদীতে ফেলে দিয়ে। আর যখন জালটা কাটা ফেলে, তখনই মা কাল্লু মাস্তান সেখান থেকে সে আবার জীবিত হয়ে সে তার বুকে একটা টিন লাগানো ছিল, সেটা ফেলে দিয়ে বলে যে আমি মরিনি। সেখানে শুরু হয়ে যায় এক গোলাগুলি, এক মারামারি, এক অ্যাকশান। তখন এক পর্যায়ে দেখা যায় যখন আহমেদ শরীফ অর্থাৎ বাঘা খান পালিয়ে যেতে চায়, তখন জসিম তাকে পিছন দিয়ে অর্থাৎ অনেকবার গুলি করে কাল্লু মাস্তান আহমেদ শরীফ বাঘা খানকে মেরে ফেলে। তখন শাবানা জসিমের সাথে মিল হয়, চম্পা মান্নার সাথে মিল হয় এবং নাসিমা খান মিল হয়। এমন সময় পুলিশ চলে আসে। পুলিশ এসে কাল্লু মাস্তানকে ধরার পর তাকে আদালতে হাজির করে। তখন কাল্লু মাস্তান আদালতের সব ঘটনা খুলে বলে। তখন জজ সাহেব সব বিবেচনা করে কাল্লু মাস্তানকে মাত্র 4 বছরের সশ্রম কাটানোর দেয় এবং 4 বছর পর কাল্লু মাস্তান আবার সে ভালো হয়ে ফিরে আসে শাবানার বুকে। তো চম্পা এবং মান্না এবং নাসিমা খান সবাই মিলে যায় এবং জসিম শাবানাকে জড়িয়ে ধরে, চম্পায় মান্নাকে জড়িয়ে ধরে এবং সবাই মিলে যায় এবং কাল্লু মাস্তান ছবির গল্পটা মোতালেব হোসেন এভাবে শেষ করে। পরিচালক মোতালেব হোসেন খুব সুন্দর করে, খুব দক্ষভাবে এই কাল্লু মাস্তান ছবিটি পরিচালনা করার পর ছবিটার গল্প এবং মেকিং, অ্যাকশান সব মিলিয়ে ছবিটা যখন মুক্তি পায়, তখন ছবিটা সুপার ডুপার হিট হয় এবং দর্শকদের মন কাড়তে সক্ষম হয়। পরিচালক নিজেও খুশি হয় এবং জসিমের অ্যাকশান দাপটের কারণে ছবিটা ভালো ব্যবসা করে এবং শাবানায়
দারুণ অভিনয় করে এই ছবিতে, এবং সবাই ভালো অভিনয় করার পর মান্না ভালো অভিনয় করে ছবির সফলতা পায়, পরিচালক নিজেই।